আপনারা জানেন যে বাংলাদেশে একটা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে হোয়াইট পেপার, সেই হোয়াইট পেপারে যে ফাইন্ডিংস ছিল যে $234 বিলিয়ন বাংলাদেশের থেকে শেখ হাসিনার আমলে, তার যে লাস্ট আমল যেটা 2009 থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত, এই সময়ে $234 বিলিয়ন বাইরে পাচার হয়ে যায়। এবং অ্যাট দ্য সেম টাইম এর মধ্যে $17 বিলিয়ন ছিল যেটা পাচার হয় হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম থেকে। এটা একটা ইটস এ কাইন্ড অফ হাইওয়ে রবারি। তো এই টাকাটা উদ্ধারের জন্য প্রথম থেকেই ইন্টারিম গভর্নমেন্টের প্রয়াস ছিল, এবং প্রফেসর ইউনূস প্রথম থেকেই বলে আসছেন যে এটা হচ্ছে আমাদের এই গভর্নমেন্টের খুবই একটা টপ প্রায়োরিটি, কারণ এটা বাংলাদেশের মানুষের টাকা এবং এটা যেভাবে হোক আমরা এই টাকাটা ফিরিয়ে আনতে চাচ্ছি। এটা আপনারা জানেন এটা খুবই কাম্বারসাম একটা এফার্ট, এবং বাট আমাদের ফোকাসটা, ইন্টারিম গভর্নমেন্টের ফোকাস প্রথম থেকেই ছিল যে কিভাবে টাকাটা আনা যায়। এবং সেই জন্য সেপ্টেম্বর মাসের 29 তারিখে একটা 11 সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স করা হয়, এবং 11 সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্সের নেতৃত্ব দিচ্ছেন হলো সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তো এই টাস্ক ফোর্স এবং অন্যান্য যারা এজেন্সি, অন্যান্য গভর্নমেন্টের প্রতিষ্ঠান, তারা কতটুকু কি করছেন এই টাকাটা ফেরত আনার জন্য, এইটার প্রোগ্রেসটা কতটুকু, সেটার উপরে আজকে একটা বড় মিটিং হয়। এই বড় মিটিং এর নেতৃত্ব দিয়েছেন স্বয়ং চিফ অ্যাডভাইজার নিজে, এবং সেখানে আমাদের ফিনান্স অ্যাডভাইজার সালেউদ্দিন আহমেদ, আমাদের আইন অ্যাডভাইজার ডক্টর আসিফ নজরুল, সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আহসান মনসুর ছিলেন, এবং প্রফেসর ইউনূসের স্পেশাল অনভয় লুৎফে সিদ্দিকী ছিলেন, আরো বিএফআইইউর প্রধান ছিলেন, স্বরাষ্ট্র সেক্রেটারি ছিলেন, ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন, এসিসির চেয়ারম্যান আব্দুল মোমেন ছিলেন, এবং আরো যারা যারা এইটার সাথে জড়িত সবাই ছিলেন। এবং এটার খুব 2 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টার একটা মিটিং এ অনেকগুলো ডিসিশন আসে। তার মধ্যে প্রথম যে ডিসিশনটা সেটা হচ্ছে যে একটা স্পেশাল আইন করার, এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য, এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। এই আইনটা হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যে এই আইনটা আপনারা দেখবেন। এই আইনটা করানো হচ্ছে যে এই টাকাটা ত্বরান্বিত করে কিভাবে টাকাটা আনা যায়, এটা আইনের একটা কাভার লাগবে। আমরা অন্যান্য বিদেশি যেই যারা এই মানি লন্ডারিং এই গভর্নমেন্টকে সাহায্য করছে, মানি লন্ডারকৃত মানিকে ফেরত আনার বিষয়ে যারা সাহায্য করছেন, তাদেরও এটা একটা চাহিদা। তো সেই অনুযায়ী একটা আইন খুব দ্রুত করা হচ্ছে, এবং এই আইনের আওতায় অনেকগুলো কাজ আরো এক্সিলারেটেড করা হবে। এইখানে আরেকটা হচ্ছে যে যতগুলো প্রচুর ল ফার্মের সাথে আমরা ইন্টারিম গভর্নমেন্ট এবং টাস্ক ফোর্স কথা বলছে, এবং এই ল ফার্মগুলোর সাথেও এই আইনি যে আইনটা যেটা করা হবে সেটা ল ফার্মের সাথে এক ধরনের তাদের সাথে এগ্রিমেন্ট করতে এটা সাহায্য করবে। তো ল ফার্মের মধ্যে 30টার মতো ল ফার্ম, অনেকগুলো 200টা ল ফার্মের সাথে আমরা অলরেডি কথা বলেছি, এখনো সিলেকশন হয়নি। এটা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিলেকশন হবে। 30টার মতো ল ফার্মকে ইন্টারন্যাশনালি যারা খুব রেপুটেড, তাদের সাথে আমরা এক ধরনের এগ্রিমেন্টে হয়তো যাব, সেটা নিয়েও কথাবার্তা হচ্ছে। আর প্রফেসর ইউনূস মিটিং এ বারবার তাকাতে দিয়েছেন যে যত দ্রুত করা যায় এবং সর্বোচ্চ এফোর্ট দিতে বলেছেন। উনি বলেছেন যে এটা বাংলাদেশের মানুষের টাকা, এবং এইটা যত দ্রুত পারা যায় এই টাকাটা বাংলাদেশে ফেরত আনতে। উনি খুব প্রতি মাসে উনি বলছেন যে এটার বিষয়ে এখন থেকে প্রতি মাসে হাই পাওয়ার মিটিং হবে, এবং এটা জাস্ট ঈদের পরে আরেকটা মিটিং উনি ডেকেছেন যে এটা কতটা অগ্রগতি হচ্ছে এটা, এবং এটা এখন থেকে আশা করা হচ্ছে যে প্রতি মাসে এটার উপর মিটিং হবে। আরেকটা হচ্ছে প্রফেসর ইউনূস বলেছেন যে পুরো ডিটেলস গুলো জানার জন্য। অনেক ক্ষেত্রে এই ডিটেলস এখনো আমরা
মানে যেই পরিমাণ টাকা চুরি হয়েছে, যেই পরিমাণ টাকাও বিদেশে পাচার হয়েছে, এটার ফুল স্কোপটা কতটুকু হয়েছে এটা আসলে এখনো আমরা মানে যেটা জেনেছি আরো ডিটেলে জানা, কোথায় গিয়েছে টাকাটা, আসলে কিভাবে নিয়ে গেল, কোথায় গেল। এবং আজকের মিটিং একটা খুব ইম্পর্টেন্ট ফাইন্ডিংস ছিল, যেটা এনবিআর এর চেয়ারম্যান জানিয়েছেন, যে আপনারা জানেন যে অনেক ছেলে মেয়ে বিদেশে পড়তে যায়, অনেক ধনীর ছেলে মেয়ে যায়, ইভেন মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েও যায়। একটা কেসে দেখা যাচ্ছে যে ছেলে যে টিউশন ফি, একজন তার চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন 400 কোটি টাকার উপরে, 400-500 কোটি টাকা। মানে মানিটা লন্ডারিংটা কিভাবে হয়েছে দেখেন, মানে এটা আনবিল। এটা অনেকগুলো, আমরা তো আগে জানতাম যে এটা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে বা অন্য কোনো ওয়েতে, হুন্ডির মাধ্যমে, বা আপনি ওভারহু ইনভয়েস, কিন্তু দেখা যাচ্ছে যে একটা আপনার ছেলে পড়তে যাচ্ছে, তার টিউশন ফি, আপনি যদি খুব টপ ইউনিভার্সিটিতেও পড়ান, আপনার বছরের টিউশন ফি কত লাগে? ঊর্ধ্বে 1 কোটি টাকা, এর বেশি তো লাগার কথা না। কিন্তু দেখা যাচ্ছে যে তার ইয়েতে 400-500 কোটি টাকা জাস্ট সেই টিউশন ফি পাঠিয়ে দিয়েছেন। এখানে 11টা কোম্পানিকে প্রথমে নিয়ে কাজ হচ্ছে, বিকজ প্রথমে আইডেন্টিফাই করা হয়েছে 11টা কোম্পানি এবং ইন্ডিভিজুয়ালস। তার মধ্যে প্রথমেই আছেন শেখ হাসিনা এবং তার ফ্যামিলি। তাদের কোথায় কোথায় টাকা চলে গেছে তাদের বিষয়ে আজকে প্রোগ্রেস, তাদের পাচারকৃত টাকার ক্ষেত্রে কি কি মেজার নেওয়া হচ্ছে, সেই কিভাবে এই টাকাটা ট্রেস করা যায়, কোথায় কোথায় টাকাটা চলে যেতে পারে, সেই বিষয়ে আজকে আলাপ হয়েছে। এবং 11টা বড় বড় প্রতিষ্ঠান এবং ইন্ডিভিজুয়ালের, এবং ওইগুলোরও আজকে পুরো মিটিংয়ে এটার একটা পুরো চিত্র তুলে ধরা হচ্ছে। আমরা কিছু কিছু আপনাদেরকে দিব। তো আমি শেখ হাসিনা এবং কেস নাম্বার 1, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে, যেটা বিএফআইইউ এবং যৌথ তদন্ত দল, টাস্কফোর্সের মাধ্যমে যারা কাজ করছেন, বিএফআইইউ কাজ করছেন এবং একটা যৌথ তদন্ত দল কাজ করেছেন, সেটার বিষয়ে যেটা অগ্রগতি সেটা আমি বলছি। 2টা গোয়েন্দা প্রতিবেদন দুদকে প্রেরণ করা হয়েছে। 5.15 কোটি টাকা স্থিতি সহ 11টি ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ মানে ফ্রিজিং করা হয়েছে, যেটা বিএফআইইউ করেছে, এবং সকল ব্যাংক হিসাবের তথ্য দুদকে প্রেরণ করা হয়েছে। আর যৌথ তদন্ত দল যেটা করেছে, তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে। তারা তাদের সম্পদের, এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের, এদের ক্ষেত্রে অ্যাসেট ট্রেসিং আমরা করতে সক্ষম হয়েছি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে। মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে। সংযুক্ত মানে অ্যাটাচিং ফ্রিজিং করা হয়েছে, 124টা ব্যাংক অ্যাকাউন্ট, এবং এই 124টা ব্যাংক অ্যাকাউন্টের মোট হচ্ছে 635.14 কোটি টাকা। রাজুকের 1.8 মানে 1.80 কোটি টাকার দলিল মূল্যের 60 কাঠার প্লট। আপনি জানেন এটা রাজুকের মূল্য হয়তো 1.80 টাকা, কিন্তু এখন এই 60 কাঠার যে প্লট, এটা সব পূর্বাচলে, আপনার পূর্বাচলে এখন 1 কাঠারই দাম 2-3-4 কোটি টাকা, এবং 8.85 কোটি টাকা মূল্যের 10% জমি সহ 8টি ফ্ল্যাট। মামলা দায়ের বিষয়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মোট 6টি মামলা দায়ের করা হয়েছে। 6টি কেসের তদন্ত সম্পাদন ও চার্জশিট দাখিল হয়েছে। পরিবারের 7 সদস্যকে আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া মানে ওভারঅল যদি কেসগুলো ডেভেলপমেন্টের কথা বলি,
তাহলে বিএফআইইউ তথ্য প্রতিবেদন জয়েন্ট ইনভেস্টিগেটিভ টিমকে যেটা প্রেরণ করছে সেটা হচ্ছে বিএফআইইউর ক্ষেত্রে 10টি কেসের গোয়েন্দা প্রতিবেদন দেওয়া হয়েছে, সকল দেশি বিদেশি ব্যাংক হিসাবে তথ্যাদি দেওয়া হয়েছে, বিদেশি বিনিয়োগ ও সম্পদ সংশ্লিষ্ট প্রাপ্ত তথ্যাদি দেওয়া হয়েছে এবং ব্যাংক এবং বিও হিসাব অবরুদ্ধকরণ মানে ফ্রিজিং করা হয়েছে 1374টি ব্যাংক হিসাব এর 614.18 কোটি টাকা, যা 614.18 কোটি টাকা, আর 188টা বিও হিসাবের 15.50 কোটি টাকার শেয়ার। আর যৌথ তদন্ত দল জয়েন্ট ইনভেস্টিগেটিভ টিম এরা আইনি প্রক্রিয়া নিয়েছে 4টি কেস ইতিপূর্বে রুজুকৃত মামলা তদন্তাধীন, তার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী আছেন। 84 জন অভিযুক্তদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অভিযুক্তদের নামে বিভিন্ন দেশের সম্পদ ও বিনিয়োগের তথ্য উদ্ঘাটন, ট্রেসিং, ব্যাংক হিসাব ও সম্পদ অবরুদ্ধকরণ ও সংযুতিকরণ, যেটা ফ্রিজিং ও অ্যাটাচিং করা হয়েছে, সেটা হচ্ছে যে তার পরিমাণ হচ্ছে 1817.73 কোটি টাকার দেশীয় সম্পদ ফ্রিজিং করা হয়েছে এবং অবরুদ্ধ ব্যাংক হিসাবে স্থিতি 872.24 কোটি টাকা, যা এটা স্থিতি করা হয়েছে। আর শেয়ার অবরুদ্ধ করা হয়েছে 19.68 কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। আর 124.67 মিলিয়ন মার্কিন ডলার এবং 3.79 মিলিয়ন পাউন্ড এবং 11.75 মিলিয়ন ইউরো মূল্যের সম্পদ ক্রোকের আদেশ দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এটা নিয়ে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর স্পেশালি কাজ করছেন, অ্যান্টি করাপশন কমিশনও এটা নিয়ে কাজ করছেন। সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এই 15 বা 16 তারিখে উনি লন্ডনে যাবেন। লন্ডনে যে ওইখানে অনেকগুলো ল ফার্মের সাথে কথা বলবেন, ওইখানে এই সংক্রান্ত যারা যারা কাজ করছেন তাদের সাথে ওনারা বৈঠক করবেন এবং অল পার্টি পার্লামেন্ট গ্রুপ ইউকের আপনি জানেন কমন্স সভার ওইখানে উনি কথা বলবেন এবং ওই ইয়েতে আমরা সেন্ট্রাল ব্যাংকের থেকে মানে ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে বলা হবে যে যাদের টাকাটা ওইখানে আমরা জানছি যে ওইখানে চলে গেছে, তো সেই ক্ষেত্রে তাদের টাকার বিষয়ে যাতে ওই সম্পদগুলো যেগুলো ট্রেসিং করা হয়েছে সেই সম্পদগুলো যেন ফ্রোজেন করা হয়, টাকা এবং সম্পদ, এইটার বিষয়ে আমরা তাদের সাহায্য চাবো। এই আর একটা হচ্ছে 11টা গ্রুপের মধ্যে একটা বিষয়ে আমি আর একটা গ্রুপের বিষয়ে বলি। সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান সমূহ। আপনি জানেন সাইফুজ্জামান চৌধুরী আগের গভর্নমেন্টের একজন ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার ছিলেন। উনি ওনার সম্পর্কে আপনি দেখেন আল জাজিরা কি বিশাল একটা রিপোর্ট করেছে, ব্লুমবার্গ করেছে, অন্যান্য ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি এবং নিউজ মিডিয়া তাকে নিয়ে রিপোর্ট করেছে। উনি পুরো লন্ডনে, যেটা আমরা নিউজ পেপারগুলোতে দেখেছি যে লন্ডনের ব্লক আফটার ব্লক উনি কিনে ফেলেছেন এবং এটা পুরো বাংলাদেশের মানুষের টাকা, বাংলাদেশের মানুষের থেকে চুরি করা টাকা। তো তার ব্যাপারে যেটা এসছে বিএফআইইউর মানে যৌথ তদন্ত দল যেটা পেয়েছে জালিয়াতি মামলা দায়ের হচ্ছে জালিয়াতি, প্রতারণা এবং অন্যান্য অপরাধমূলক অভিযোগে দায়েরকৃত মামলাসমূহ তদন্তাধীন। কর ফাঁকি দেওয়ার অভিযোগে এনবিআর এর 11টি মামলা তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে। আদালত কর্তৃক অ্যাটাচ করা হয়েছে হলো 20 কোটি টাকার মূল্যমানের 4টি সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে, 2টি ফ্ল্যাট এবং 31,594.39
ডেসিমেল সম্পত্তি সংযুক্তির জন্য আদালতে আবেদন করা হয়েছে। আদালত কর্তৃক ফ্রিজিং হয়েছে 29টি ব্যাংক অ্যাকাউন্ট, এটা ফ্রোজেন হয়েছে, যার মোট ব্যালেন্স ছিল 5.27 কোটি টাকা এবং তার শেয়ার ছিল 102.85 কোটি টাকার শেয়ার। আর MLAR পেরোড মানে এটা নিয়ে আমরা বিদেশে আমরা জানিয়েছি এই সম্পত্তির বিষয়ে, সেটা হচ্ছে যে UAE তে মানে ইউনাইটেড আরব আমিরাতে তার 228টি, যুক্তরাষ্ট্রে 7টি এবং যুক্তরাজ্য মানে ইংল্যান্ডে ইউনাইটেড কিংডমে 343টি সম্পত্তি সংযুক্তির জন্য আমরা বলেছি এবং এই তিনটি এই বিষয়ে তাকে এই জানানোটাই আমরা যেটা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে এবং 2 জন ব্যক্তির আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটা ছিল আমরা আরো এর বিষয়ে আরো আপনাদেরকে আরো ডিটেইলস দিব। এটারে আমরা এইখান থেকে কিছু কিছু যেগুলো বুলেট পয়েন্টগুলো সেগুলো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আপনাদেরকে আমরা খুব শীঘ্রই এটা আমরা ইয়েতে পাঠাচ্ছি। আরো আমাদের আজকে টেক্সট বুক নিয়ে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি বলবেন, টেক্সট বুক যেগুলো আমরা সোফার বিতরণ হয়েছে সেগুলো নিয়ে বলবেন। তারপরে মাগুরার আপনি জানেন যে একটা ক্ষুদ্র শিশুকে নির্মমভাবে রেপ করা হয়েছে, তার হেলথের একটা আপডেট আমরা দিচ্ছি। আর হচ্ছে যে একটু আগে আমাদের ক্যাবিনেট সেক্রেটারি জানিয়েছেন যে আমিনুল ইসলাম যিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন এডুকেশন অ্যাফেয়ার্স উনি পদত্যাগ করেছেন। থ্যাংক ইউ। আমি এখন বলে নিই তারপর। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে এবছর পাঠ্যপুস্তক বিতরণে কিছুটা বিলম্ব হয়েছে এবং এর মধ্যে আমাদের 39,60,00,000 পাঠ্য বই বিতরণ করার কথা ছিল বিভিন্ন পর্যায়ে। তার মধ্যে 38,29,61,000 কপি ইতিমধ্যে ছাপা হয়েছে এবং এই ছাপা হওয়ার বই আসলে মোট বইয়ের 97.2%। এই বইগুলো সিংহভাগই আসলে এর মধ্যে বিতরণ সম্পন্ন হয়েছে। 2,37,00,000 বই যেগুলো ছাপা হয়েছে কিন্তু এখনও বিতরণ করা সম্ভব হয়নি, এই বিতরণ বিষয়টা প্রক্রিয়াধীন। আর এছাড়া এখনও 1,08,05,000 বই ছাপানো সম্ভব হয়নি। এই আমরা অন্তর্বর্তীকালীন সরকার আশা করছে যে এই বইগুলো 1 সপ্তাহের মধ্যেই ছাপা এবং বিতরণ সম্পন্ন করা হবে। সব মিলিয়ে পাঠ্যপুস্তকের যে বিলম্বটা সেটা হয়তো আর থাকবে না। আমরা আশা করছি যে মার্চের মাঝামাঝি সময়ের মধ্যে পাঠ্যপুস্তক সবগুলো ছাপা এবং বিতরণ সম্পন্ন হবে। যে বইগুলো এখন পর্যন্ত যে 1,08,00,000 বই ছাপা হয়নি বা ছাপানো সম্ভব হয়নি সেগুলো মূলত শারীরিক শিক্ষা, গ্রন্থবিজ্ঞান এবং ক্যারিয়ার কাউন্সিল এই ধরনের বইগুলো। কিন্তু প্রতিদিন আমাদেরকে এনসিটিভি জানিয়েছেন যে প্রতিদিন প্রায় 45,000 বই ছাপা হচ্ছে এবং সেই হিসাবে আমরা আশা করছি যে খুব শিগগিরই হয়তো এই বইগুলো ছাপা শেষ হবে। সরকারের পক্ষ থেকে একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল যে আপনার ফেব্রুয়ারি 28 তারিখের মধ্যে সবগুলো বই বিতরণ করা সম্ভব হবে। সেটা সম্ভব হয়নি কারণ আমদানিকৃত কাগজ খালাস করতে কিছুটা বিলম্ব হয়, সেই বইগুলো ছাপানো সম্ভব হয়নি। তাছাড়া চীনের নববর্ষ ছিল, চীনের নববর্ষের কারণেও কিছুটা এই প্রক্রিয়াটা কিছুটা বিঘ্নিত হয়েছে। তারপরে নতুন করে আমরা একটা লক্ষ্য ঠিক করেছিলাম যে মার্চের 10 তারিখের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করা হবে। আজকে মার্চের 10 তারিখ, সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী যে এইটুকু অগ্রগতি হয়েছে সেটা আমরা আপনাদেরকে জানালাম। এইটার আপনারা অনেকগুলো কারণ জানেন যে এই বছর বই ছাপা হওয়ার বিলম্ব কারণগুলো এর আগেও আমরা আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথমত হচ্ছে যে এইবার 100% বই বাংলাদেশে ছাপা হচ্ছে এবং 100% বই ছাপা হওয়ার কারণে বাংলাদেশের মুদ্রণ শিল্প আপনার উপকৃত হচ্ছে। আরেকটা জিনিস সরকারের পক্ষ থেকে সবসময় নজর রাখা হয়েছে বইয়ের মানের ক্ষেত্রে, বইয়ের কাগজের মান এবং বাঁধাইয়ের যে মান এটা রাখার চেষ্টা করা হয়েছে। আর একটা জিনিস হচ্ছে যে আপনারা এর মধ্যে হয়তো আপনারা নিজেরাও অনেক রিপোর্ট করেছেন যে এর আগের সরকারের সাথে সংশ্লিষ্ট
বেশ কিছু মুদ্রণ ব্যবসায়ী তারা আসলে তাদের সরকারের কাছে গোয়েন্দা তথ্য ছিল, তারা চেষ্টা করেছিল যে এই বইয়ের যে মুদ্রণ এবং ছাপার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা জুন জুলাইতে নিয়ে যেতে, যাতে করে সরকারের ইমেজটাকে ক্ষুণ্ণ করা যায়। এবং আসলে সরকারের ইমেজের চেয়েও বড় জিনিস হচ্ছে আসলে তারা কোমলমতি শিক্ষার্থী, তাদের শিক্ষা কার্যক্রমকে ইচ্ছাকৃতভাবে ব্যাহত করার চেষ্টা করেছিল। তো সরকারের এই বিষয়ে ব্যাপক গোয়েন্দা তৎপরতা ছিল এবং এই গোয়েন্দা তৎপরতার ফলে তাদের যে এই ষড়যন্ত্রগুলো বা তাদের যে চেষ্টাগুলো, এগুলো ব্যর্থ করা সম্ভব হয়েছে। এবং একটা সিদ্ধান্ত হয়েছে যারাই এই ধরনের অপকর্মের সাথে এবার জড়িত ছিল ভবিষ্যতে তাদেরকে কালো তালিকাভুক্ত করা হবে। আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা সিআর আবরার সাহেব, উনি নতুন দায়িত্ব নিয়েছেন। উনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী বছরের পাঠ্যপুস্তক ছাপার কাজটা আগামীকাল থেকেই শুরু হবে। এটা হচ্ছে পাঠ্যপুস্তকের আপডেট, ছাপা সংক্রান্ত যে প্রক্রিয়াটা আর কি, ছাপা তো প্রক্রিয়াটা, পুরো প্রক্রিয়াটা আগামীকাল থেকেই শুরু হবে, যাতে আগামী বছর ছাত্রছাত্রীদেরকে নির্ধারিত সময়ের মধ্যে বইটা হস্তান্তর করা যায়। আর মাগুরার দর্শনের যে আনফরচুনেট ভিকটিম, যে আমাদের যে শিশুটি হয়েছে, আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নিয়মিত তার স্বাস্থ্যের খোঁজখবর রাখা হচ্ছে। প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল হাফিজউদ্দিন, উনি এই বিষয়ে নিয়মিত আব্দুল হাফিজ উনি এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছেন চিকিৎসকদের সাথে। আজকে উনি চিকিৎসকদের সাথে কথা বলেছেন। চিকিৎসকরা ওনাকে জানিয়েছেন যে শিশুটির শারীরিক অবস্থার খুব সামান্য উন্নতি হয়েছে, কমান লেভেল 3-এ ছিল, আজকে সেটা 5-এ উন্নীত হয়েছে। এবং সকালে শিশুটি প্রথমবার মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন। এবং তবে শ্বাসরোধের চেষ্টার কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল, যেটা এখনো অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাসটা জমেছিল সেটা দূর করা গেছে এবং চিকিৎসকরা আশাবাদী হয়তো তার স্বাস্থ্যের অবস্থা আর একটু উন্নতি হবে 2-1 দিনের মধ্যে। আজকে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার হাসপাতালে গিয়েছেন সিএমএইচে, ওনার স্বাস্থ্যের নিয়মিত তার স্বাস্থ্যের অগ্রগতি এই বিষয়ে খোঁজখবর নিয়েছেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন। সো এইটুকুই আমার কাছে আপডেট। এখন আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান তো কাইন্ডলি করতে পারেন, নাম এবং পরিচয় দিয়ে। জিনিস যেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে শেখ হাসিনা, তার পরিবার, তার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহে অনেকগুলো আপনি লম্বা ইয়ে দিয়েছেন। আমরা জানতে চাচ্ছিলাম যে এই পরিবার সংশ্লিষ্ট কারা, শিক্ষক যে প্রতিষ্ঠানগুলো কি, ঠিক আছে, সংখ্যা কত? আর আরেকটা বিষয় হচ্ছে 11টি গ্রুপের কথা আপনি বলেছিলেন, সেই 11টি গ্রুপ কারা একটু যদি জানতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা একটু আগে জানতে পেরেছি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু এডুকেশন আমিনুল ইসলাম সাহেব পদত্যাগ করছেন এবং উনি বলেছেন যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ওনাকে পদত্যাগ করতে বলা হয়েছে। কারণটা কি আসলে, কেন তাকে পদত্যাগ করতে বলা হয়েছে? আমরা ক্যাবিনেট সেক্রেটারির সাথে কথা বলেছি। উনি বলেছেন যে উনি পদত্যাগ করেছেন। এইটুক পর্যন্তই আমরা জানি। ওনার পদত্যাগপত্রে উনি কি লিখেছেন এই বিষয়ে এখন পর্যন্ত আমরা কিছু জানি না। সেটা আপনারা ওনার সাথে কথা বলবেন। আমরা আমাদের তো যেটা পদত্যাগ পত্রে যেটা লেখা হয় সেটাই তো আমাদের বিষয়, আমরা দেখার বিষয়। আমরা যেটা জানি যে সেটা হচ্ছে যে উনি পদত্যাগ করেছেন, উনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন, এই বিষয়ে আমরা জানি। আর 11টা এটা আমরা এখনই এই নাম কিছু লিগাল বিষয় আছে, সেগুলো আমরা নামগুলো দিচ্ছি না। আর শেখ হাসিনার যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা, তার পরিবার, তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান। এখন বিষয়গুলো অনেক কিছু জিনিসের ইনভেস্টিগেশনের স্বার্থেও আমরা নামগুলো অনেক ক্ষেত্রে নিতে পারছি না, বাট এগুলো পুরো এটা আইডেন্টিফাই করা হয়েছে এবং সেই অনুযায়ী ইনভেস্টিগেশন করা হচ্ছে। কারা কারা তাদের সাথে কনসার্ন, কারা তাদের সাথে কোথায় স্বার্থ সংশ্লিষ্টতা আছে সেটা দেখে সেই অনুযায়ী ইনভেস্টিগেশন করা হচ্ছে। হ্যাঁ, সেটা অবশ্যই দিব। আমরা যে দুইটা বিষয় বলেছি, এইটা পুরোটা আমরা আপনাদেরকে দিব।
আর একটা বিষয় সেটা হচ্ছে যে এমনি তো 11টা গ্রুপ, তার বাইরে যে কয়েকশো ব্যক্তি আছে যে যারা 200 কোটি বা তারও অধিক টাকা আমরা আইডেন্টিফাই করেছি যে তারা এই টাকাগুলো বাইরে নিয়ে গেছে। তো সেই বিষয়েও আরো ইনভেস্টিগেশন আরো জোরদার করার জন্য চিফ অ্যাডভাইজার মহোদয় এই বিষয়ে সবাইকে বলেছেন যে এটা বিষয়ে খুব দ্রুত যাতে এটার ইনভেস্টিগেশন গুলো যেন আরো ফাস্ট ট্র্যাক করা হয় এবং এটার বিষয়ে আমরা খুব দ্রুত যেন আরো কিছু ডেভেলপমেন্ট জানি যে কতদূর কি হয়েছে, কতটুকু জানা গেছে। আপনি বলছিলেন যে উচ্চশিক্ষার নামে অনেক টাকা পাচার হয়েছে, সেই ব্যক্তিকে কি শেখ হাসিনার পরিবারের কেউ কিনা সেটা বলবেন। আর তদন্তের স্বার্থে যদি নাম বলতে না চান সেটা একটা বিষয় জানাবেন, তদন্তের স্বার্থে বলছিলেন ওই ব্যক্তির নাম বলা যাবে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি বেশ কয়েক মাস আগে যখন পাচারকৃত টাকা একটা প্রক্রিয়া শুরু হয়েছিল তখন বলছিলেন যে ট্রেন খোঁজা হচ্ছে। তো ট্রেন খুঁজতে খুঁজতে কিন্তু আমরা দেখলাম যে কয়েক মাস চলে গেছে। আমরা জানি যে অন্তর্বর্তী সরকার আগামী মার্চ বা ডিসেম্বর বা জুন নানা ডেট দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে আপনারা আশা করছেন কিনা যে আপনাদের আমলে এই টাকা আদৌ উদ্ধার হবে কিনা? কারণ আপনারা যে প্রক্রিয়ার কথা বলছেন, বিদেশে গিয়ে আবেদন জানাবেন, তারা ফ্রিজ করবে কিনা, বা এ ধরনের কোনো উদাহরণ আছে কিনা যে এক দেশের সরকার আরেক দেশে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে বললে তারা করে কিনা, এই বিষয়ে একটু ক্লিয়ার করবেন। না, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে এটা উদাহরণ যথেষ্ট আছে, কিন্তু একটা বিষয় আপনারা জানবেন যে এই বিষয়টা কিন্তু খুবই সময় সাধ্য ব্যাপার। এটা কিন্তু আপনি বললেন যে আজকে, কেন এটার সাথে অনেকগুলো লিগাল এক্সপেক্ট আছে, আপনার লিগাল জিনিসগুলো অ্যাড্রেস করতে হয়, গভর্নমেন্টের অনেকগুলো এজেন্সির সাথে এটা কোঅর্ডিনেশনের বিষয় আছে, তারপরে বিদেশি প্রতিষ্ঠানের সাথে প্রতি স্টেপে স্টেপে লিগাল বিষয়গুলো দেখতে হয়। এটা আপনি আজকে চ্যালেঞ্জে কালকে এটা হয়ে গেল এরকম কিন্তু না। আপনি অন্যান্য দেশগুলোতে দেখেন, কিছু কিছু দেশ যেমন এশিয়ার মধ্যে দুই একটা দেশ আছে, যেমন ফিলিপিন্সে মার্কোসের টাকার বিষয়ে আপনি দেখেন কতটুকু, এই উনি তো 20-30 বছর আগের বিষয়, বা অ্যাঙ্গোলা তার কিছু টাকা পেয়েছে, ইট টুক দেম 5 ইয়ার্স। তা আমাদের এখানে এইটা যাতে খুব দ্রুত এই টাকাগুলো উদ্ধার করা যায় সেটার জন্য যতগুলো মেজার নেওয়া দরকার সবগুলোই নেওয়া হচ্ছে, এবং ওইটার আলোকে আজকে সবাইকে ডাকা হয়েছিল, সবাই এসে প্রফেশনাল সবার কাছ থেকে আপডেট গুলো নিয়েছেন এবং এটা নিজে এটা মনিটর করছেন। এবং উনি আজকে এবং যাওয়ার সময় বলেছেন যে কাল আগামী মাসের ঈদের পরে আবার মিটিং হবে, তখন আমি আরবার ফার্দার কি অগ্রগতি হলো সেটা উনি আবার জানবেন সবার কাছ থেকে। এবং তার আলোকে দেখেন আজকে, এবং এই যে ল একটা, হ্যাঁ, এটা একটা বিশেষ একটা আইন করা হচ্ছে, এবং এই বিশেষ একটা আইনের যদি আমরা খুব দ্রুত এটা করতে পারি জিনিসটা আরো এক্সপেডাইট হবে। এইটা বিশেষ আইনটা যেটা হয় যে ইন্টারন্যাশনালি এইগুলো একটা রিকোয়ারমেন্ট থাকে, এটা যাতে বিশেষ আইন করলে হয় কি যে পুরো সব এজেন্সিগুলো যারা এই কাজের উদ্ধারে নিয়োজিত সবাই তখন একটা সেন্ট্রাল বডির আন্ডারে একটা কাজ করতে পারে, তখন কোঅর্ডিনেশনটা ইজি হয়। এবং বিদেশি যেগুলো প্রতিষ্ঠান আমাদের সাথে অনেকগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কাজ করছে, হ্যাঁ, আর প্রফেসর ইউনূস যেই সমস্ত দেশে গেছেন, যেই সমস্ত ওয়ার্ল্ড লিডারের সাথে কথা বলেছেন, সবাই কিন্তু যে তাকে এসে বলেছে যে তোমার কি হেল্প লাগবে তোমরা আমাদেরকে জানাও, এবং সেই অনুযায়ী উনি আজকে সবাইকে বলেছেন যে এটা আমাদের একটা টপ প্রায়োরিটি, এবং এটা যে করেই হোক এই টাকাটা আনতে হবে। এটা বাংলাদেশের মানুষের টাকা, আমার আপনার পকেটের থেকে টাকা এরা নিয়ে গেছে, আমার আপনাকে তারা গরিব বানিয়ে তারা লন্ডনে একটার পর একটা ব্লক তারা কিনেছে, ভয়ানক একটা বিষয়। এবং এটা আমার আপনার চোখের সামনে এটা একটা হাইওয়ে রবারি হয়েছে। উচ্চ এটা আমরা এগুলো তো নাম আমরা বলছি না, আমরা বলছি যে কতটা ইনোভেটিভ ওয়েতে টাকাগুলো গেছে। আমরা তো জানতাম কি যে এটা একটা ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এ বা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে বা হুন্ডির মাধ্যমে টাকাটা চলে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে না, কি যেসব ওরা কিছু কিছু জায়গায় লুপ হোল খুঁজে 400 কোটি, পৃথিবীতে কারো টিউশন ফি 400-500 কোটি টাকা আছে। এইটা আমরা এখনো ওনার আইডেন্টিটি আমরা এখনো রিভিল করতে পারছি না, সরি।
এক সেমিস্টারে নিয়ে গেছে। আমি একটু সঠিক ভাই জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে $234 বিলিয়ন নিয়ে গেছে, এর মধ্যে ব্যাংকিং চ্যানেলে নিয়েছে প্রায় $17 বিলিয়ন। আমরা জিএফআই রিপোর্টে দেখি যে 80% আসলে বাণিজ্যের মাধ্যমে। আপনি আবার এই তথ্য একটি পয়েন্ট বললেন আছে যে উচ্চ শিক্ষা না, তো এগুলোর কি কোনো ব্রেকিং আপনাদের কাছে আছে? কোন ভাবে কতটুকু গেছে এবং কোন দেশগুলোতে গেছে, এটাও কি লোকেট করা গেছে? না, এটা নিয়ে তো আমরা তো কাজ করছি, প্রত্যেকটা এজেন্সি কাজ করছে, তারা ইভেন অনেক ক্ষেত্রে শুক্র শনিবারেও কাজ করছে। আমরা ইন্টারন্যাশনালি যে কয়টা প্রতিষ্ঠান এটা নিয়ে ইনভলভ, ওয়ার্ল্ড ব্যাংক ইনভলভ, তারপরে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা ইনভলভ, এদের সবার সাথে আমরা বসছি, তারা আমাদেরকে হেল্প করছে। ট্রেল কোথা থেকে টাকাটা যে কোথায় যে শেষ হয়েছে, কিছু কিছু দেশের সাথে আমরা কথাও বলেছি। তো সত্যিকার অর্থে এই টাকাটা 234 বিলিয়ন বা 17 বিলিয়ন যেটাই, এটাকে ট্রেস করাটা খুবই সবচেয়ে কষ্টসাধ্য বিষয়। এটা ট্রেস করলে বাকিটা কিন্তু ইজিয়ার। তখন আপনি লিগাল ফার্মের সাহায্য নেন বা G2G গভর্নমেন্ট টু গভর্নমেন্টের মাধ্যমে সাহায্য নেন, তখন টাকাটা আনা যায় বা ওটা ফ্রোজেন করা যায়। কিন্তু প্রথম কাজটা হচ্ছে ট্রেইলিং করাটা, অ্যাসেট ট্রেইলিং করা। বই নিয়ে যেহেতু বললেন 2 মাস চলে গিয়েছে, এখন বন্ধ চলতেছে, এখন ছাপা হওয়ার পর আসলে শিক্ষার্থীদের বই হাতে পেতে একটু সময় লাগবে, আবার শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ। এই ক্ষেত্রে কি এই যে চলতি শিক্ষাবর্ষটা বর্ধিত করার কোনো চিন্তা আছে, যে এই বার্ষিক পরীক্ষাগুলো তো নভেম্বর ডিসেম্বরে হয়, কিংবা সিলেবাসটা কাস্টমাইজ করার কোনো চিন্তা আছে কিনা? শিক্ষা মন্ত্রণালয় এরকম কিছু জানিয়েছে কিনা আপনাদের? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে পাঠ্যপুস্তক বিতরণের যে সময়সীমাটা আমরা পর্যালোচনা করে দেখেছি যে এটা আসলে একটা কমন ফেনোমেনন। প্রতি বছরই কিন্তু মোটামুটি পাঠ্যপুস্তক বিতরণে এরকমই সময় লাগে। আপনি যদি আমাদের কাছে যে তথ্য আছে তাতে আমরা যদি দেখি যে গত বছরও কিন্তু পাঠ্যপুস্তক বিতরণ শেষ হয়েছিল মার্চ মাসের 7 তারিখ। সেই হিসাবে এইবার যে খুব বেশি বিলম্ব হয়েছে এরকমটা বলা যাবে না। তারপরেও পাঠ্যপুস্তক বিতরণের যেটুকু বিলম্ব হয়েছে, এটুকু বিলম্বের ফলেও যদি শিক্ষার্থীদের যদি সেরকম কোনো প্রয়োজনীয়তা দেখা দেয় তাদের সিলেবাস বা অন্য কোনো একাডেমিক কোনো কিছু রিভাইজ করার, তাহলে নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা এটা ভেবে দেখবেন। তবে এ বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্তের কথা আমাদের জানা নেই। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? থ্যাংক ইউ। ওটা বলছি। আমি মালয়েশিয়ার বিষয়ে বলতে পারি। হ্যাঁ, আমাদের কনসালটেন্ট মালয়েশিয়ায় গিয়েছিলেন ফেব্রুয়ারিতে, এবং মালয়েশিয়ার যে এসসিসি তাদের সাথে কথা বলেছেন এবং তাদের সাথে তাদের মানে এক্সপেরিয়েন্সটা শেয়ার করেছেন। তো এবং মালয়েশিয়ার যে প্রাইম মিনিস্টারের যে অফিস তার সাথেও কথা হয়েছে। হ্যাঁ, তারা বলেছে যে তারা বাংলাদেশের সাথে তাদের সাপোর্টটা আরো খুব গভীর পর্যায়ে নিয়ে যেতে চায় এবং বাংলাদেশের অ্যাসেট রিকভারির ক্ষেত্রে তারা খুব বাংলাদেশকে হেল্প করতে চায়। আমরা খুব দ্রুত তাদেরকে একটা লেটার পাঠাবো এটার বিষয়ে, যাতে আরো এক্সপেডাইট করা হয়। আমরা চাচ্ছি যে তাদের মালয়েশিয়ান গভর্নমেন্টের এজেন্সিগুলোর হেল্প নিয়ে এই টাকাটাকে ট্র্যাক করার জন্য। আর আমাদের স্পেশাল অনভয় লুৎফে সিদ্দিকী, উনি সিঙ্গাপুরে যে নন রেসিডেন্ট অ্যাম্বাসেডর, তার সাথে এপ্রিলে কথা বলবেন এবং ওদের সাথে সিঙ্গাপুরের সাথেও আমরা চেষ্টা করব যে একটা এফেক্টিভ স্ট্র্যাটেজি এটা একটা এস্টাবলিশ করার জন্য। আর আমাদের গভর্নর 17 তারিখ, মার্চের 17 তারিখ ইউকের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন করাপশনে উনি কথা বলবেন এবং কথা বলার যে সাবজেক্টটা হবে হচ্ছে নিড ফর ইউকে টু সাপোর্ট বাংলাদেশ অন অ্যাসেট রিকভারি, এই বিষয়ে কথা বলবো। এবং আমাদের চাহিদাটা আমরা যে জিনিসটা তাদেরকে বলবো যে যেই টাকাটা ওইখানে চলে গেছে এবং যেই অ্যাসেটগুলো ট্রেস করা হচ্ছে সেই অ্যাসেটগুলো যাতে ফ্রোজেন করা হয়।
আর ইন্টারন্যাশনাল ল ফার্মগুলোর সাথে মার্চের 19 তারিখে হাফ ডে একটা কনফারেন্স করা হবে এবং ওইখানে মানে আপনি জানেন এই সংক্রান্তে যে ল ফার্মগুলো বেশিরভাগই লন্ডন বেসড, সবার সাথে এটা নিয়ে কথা হবে। অনেকগুলো যারা যারা আছেন, যারা যারা অনেকে ইন্টারেস্ট শো করেছেন, এই পর্যন্ত 200টা ল ফার্মের সাথে কথা বলা হয়েছে। তো এই 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 মিটিংটায় অনেকে উপস্থিত থাকবে এবং এর সাথে যেটা হবে যে ফরেন অফিসের সাথে কথা হবে ওনাদের, তারপরে ডিজি ন্যাশনাল ক্রাইমস এজেন্সির সাথে কথা হবে এবং কারেন্ট এবং ইমিডিয়েট পাস্ট ইউকে জাস্টিস সেক্রেটারির সাথেও কথা হবে। আরেকটা হচ্ছে যে আমরা ওয়ার্ক করছি, আমরা কাজ করছি ইন্টারন্যাশনাল এন্টি করাপশন কোঅর্ডিনেশন সেন্টার এবং ওয়ার্ল্ড ব্যাংকের STAR এর সাথে টু প্রিপেয়ার ফর বাংলাদেশ অ্যাসেট রিকভারি কনফারেন্স ইন লন্ডন ইন আর্লি মে। হ্যাঁ, এটা লন্ডনে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওদের সবার সাথে বসে একটা মিটিং হবে এবং এই যেখানে 8 থেকে 10টা কান্ট্রি যেখানে আমরা সাসপেক্ট করছি যে মানি ডেস্টিনেশন হয়েছে সেই বিষয়ে আলাপ হবে। বাংলাদেশ টাস্ক ফোর্স মেম্বার, বাংলাদেশের যে 11 সদস্য বিশিষ্ট যে টাস্ক ফোর্স মেম্বার এবং আদার কি স্টেক হোল্ডার্স এখানে অ্যাটেন্ড করবেন। এটার মূল গোলটা হচ্ছে টু ইস্টাবলিশ স্ট্রং ইনফর্মাল রিলেশনশিপ পার্টনারশিপ, যাতে এগুলো আমাদের খুব ক্রুশিয়াল এই টাকাটা ফেরত আনার জন্য। আমরা আশা করছি যে এই বছর নাগাদ আমরা অনেক এই অ্যাসেট রিকভারি কয়েক বিলিয়ন ডলার আমরা করতে পারি যদি আমাদের সেই অনুযায়ী আমরা খুব প্রোগ্রেসটা করতে পারি। এটা আমাদের মানে চিফ অ্যাডভাইজারের তরফ থেকে বলা হয়েছে যে যত দ্রুত এবং আমাদের যাতে একটা দিনও যাতে আমরা ওয়েস্ট না করি, একটা দিনও যাতে নষ্ট না হয়। থ্যাংক ইউ। Ordinance. অর্ডিন্যান্সের মাধ্যমে এটা তো এস্টাবলিশ একটা নর্ম। Thank you.